ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। তোমাদের সবাইকে ওয়েলকাম WBPSC GS 101 ইউটিউব চ্যানেল। আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বই। ইতিমধ্যে আমি তোমাদের সাথে এই বইয়ের 3টে চ্যাপ্টার আলোচনা করে ফেলেছি। যারা প্রথম দেখছো ভিডিও, এম লক্ষ্মীকান্ত ইন্ডিয়ান পলিটি এই বইয়ের 3টে চ্যাপ্টার তোমাদের সাথে আমি আলোচনা করে ফেলেছি বিভিন্ন ভিডিওতে। যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে প্রিয়াম্বলেরও আমাদের 3টে ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রিয়াম্বলে যে শব্দগুলোর ব্যবহার হয়েছে, সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, যেগুলো ইতিমধ্যেই আমি তোমাদের সাথে আলোচনা করে নিয়েছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জাস্টিস অ্যান্ড লিবার্টি। প্রিয়াম্বলে যে বলা হচ্ছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এবং বলা হচ্ছে জাস্টিস সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, এই বিষয়গুলোর অর্থ কী? আমরা জানি যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি যেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যাতে জাস্টিস পায় আমরা এই সংবিধানের মাধ্যমে সেটা নিশ্চিত করব। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যাতে ইকুয়ালিটি পায় আমরা এই সংবিধানের মাধ্যমে সেটা নিশ্চিত করব। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যাতে স্বাধীনতা পায় সেটা আমরা এই সংবিধানের মাধ্যমে নিশ্চিত করব, এবং এই সংবিধানের মাধ্যমে আমরা নিশ্চিত করব ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ। তাহলে আমাদের সংবিধানের উদ্দেশ্য যদি বলি, আমাদের সংবিধানের উদ্দেশ্য হচ্ছে, বা বলতে পারি এই সংবিধানের মাধ্যমে আমরা কি চাইছি। এই সংবিধানের মাধ্যমে আমরা চাইছি যাতে প্রত্যেকটা মানুষের জন্য যাতে আমরা জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আমরা নিশ্চিত করতে পারি। কিন্তু কিভাবে নিশ্চিত করব? সংবিধানের কোন প্রভিশনসগুলো, যে প্রভিশনসগুলোর মাধ্যমে আমরা জাস্টিসটাকে এনশিওর করতে পারি, আমরা লিবার্টিটাকে এনশিওর করতে পারি, কোন প্রভিশনসগুলো, কি ব্যবস্থা আমাদের সংবিধানে রাখা হয়েছে এই অবজেক্টিভসগুলোকে অ্যাচিভ করার জন্য, আমরা আলোচনা করব সেই বিষয়। তো আবারও সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। WBPSC GS 101, this channel created by Unacademy because of you, only for you, যেখানে আমরা এডুকেটররা তোমাদের সাথে বিভিন্ন সাবজেক্ট এখানে আলোচনা করছি। আমি আলোচনা করছি তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটি, কিন্তু আমি এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে যে তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করছি সেই তথ্য হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বই, যে বইটা আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বই, প্রথম সারির বই। কিন্তু এই বইটা পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমাদের মধ্যে কিছুটা হলেও কি থাকে, কিছু কনফিউশন থাকাটাই স্বাভাবিক। যে একটা বই মানে সেই বইটা সব পড়তে হবে, সব জানতে হবে, এরকম নয়। তোমাকে কি পড়তে হবে, কি না পড়তে হবে, কোন জায়গাটা গুরুত্বপূর্ণ, কারণ গুরুত্বপূর্ণ জায়গাটা আমাকে বেশি ভালো করে পড়তে হবে। তো সেই সমস্যা সমাধানের উপায় হিসাবে এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি এই বইয়ের তথ্য, যতটুকুনটা আমাদের দরকার এই বইয়ের ইনফরমেশন, আমি সেইগুলোই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছি। তো তোমরা প্রত্যেকে এই চ্যানেল ফলো করো, শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট আমাদের বুঝতে সাহায্য করবে যে তোমাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়া অনুযায়ী আমরা এই চ্যানেলে আমরা সেই দায়িত্ব পালন করছি কিনা। তো অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে।
এর পাশাপাশি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপেরও ক্লাস তোমরা অ্যাক্সেস করতে পারো, স্পেশাল ক্লাস অ্যান্ড সাবস্ক্রাইব ক্লাস। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে তোমরা ইজিলি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমির লার্নিং অ্যাপের যে ক্লাস, মক টেস্ট, প্র্যাকটিস সেশন, টেস্ট সিরিজ যেগুলো তোমরা দিতে পারবে। আর WBPSC এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে সমস্ত পরীক্ষা নিয়ে থাকে সেই সমস্ত পরীক্ষার পরিপ্রেক্ষিতে আনএকাডেমিতে প্রত্যেকটা এক্সামের ওপর কোর্স রয়েছে, WBCS মিসেলেনিয়াস ক্লার্কশিপস এভরিথিং। এবং যে এক্সামসগুলোর আমরা কমপ্লিট গাইডেন্স দিয়ে থাকি, কমপ্লিট গাইডেন্স মানে পার্সোনালিটি ডেভেলপমেন্টেরও গাইডেন্স এখানে দেওয়া হয়ে থাকে, তার জন্য ব্যাচ আছে, কমপ্লিট গাইডেন্স। তো সাবস্ক্রিপশনের যে বেনিফিটস, সেই বেনিফিটসও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমি তোমাদের সাথে আলোচনা করে আসছি বিভিন্ন ভিডিওতে যে why you take আনএকাডেমি সাবস্ক্রিপশনস, what are the advantage, everything I discussed in my videos. তো অবশ্যই আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যে প্রিপারেশনস, যে লক্ষ্য, সেই প্রিপারেশনস আমাদের সাথে জয়েন করে, আনএকাডেমিতে জয়েন করে তোমার প্রিপারেশনসকে কমপ্লিট করে তোলো। সো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি। আর আবারও বলছি, তার পাশাপাশি WBPSC GS 101 এই যে চ্যানেল, এই চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো, এবং যে ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে সেই ভিডিওগুলো তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, এবং অবশ্যই কমেন্ট করো, কারণ দিস ইজ ইউর চ্যানেল, সো উই নিডস ইউর সাজেশনস, ইউর রেকমেন্ডেশনস। তাহলে চলো আজকের যে আলোচনা, প্রিয়াম্বলের যে আলোচনা শুরু হয়েছে, ইতিমধ্যে আমি 3টে ভিডিওতে প্রিয়াম্বল নিয়ে আলোচনা করে ফেলেছি। এটা হচ্ছে প্রিয়াম্বলের ক্লাসের ওপর 4th ভিডিও, যেখানে আজকে আমি আলোচনা করব প্রিয়াম্বলের উল্লেখিত দুটো শব্দ, জাস্টিস এবং লিবার্টি, এই দুটো কনসেপ্ট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমি আলোচনা করব তোমাদের সাথে যে কনসেপ্টটা নিয়ে, সেটা হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার। তো প্রিয়াম্বলে কি বলা হচ্ছে? জাস্টিস, সিকিউর টু অল সিটিজেন জাস্টিস। এবং কি বলা হচ্ছে? জাস্টিস সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। জাস্টিস সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। তো দেখো, ফার্স্ট প্যারাতেই বলা হচ্ছে দ্য টার্ম জাস্টিস ইন দ্য প্রিয়াম্বল এমব্রেস 3 distinct forms: social, economic and political, secured through various provisions of fundamental rights and directive principles. তাহলে যে প্রিয়াম্বলে বলা হচ্ছে জাস্টিস, সিকিউর টু অল সিটিজেন জাস্টিস, এবং আমরা জাস্টিস সিকিউর করব, এনসিওর করব কি বলো? 3টে ওয়েতে: সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। নট অনলি সোশ্যাল, নট অনলি ইকোনমিক, নট অনলি পলিটিক্যাল। আমরা সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল লাইফে উই ওয়ান্ট টু সিকিউর জাস্টিস। কিন্তু কিভাবে নিশ্চিত করব? ওয়েটা কি, মাধ্যমটা কি? তো সেটাও দেখো বলা হচ্ছে যে থ্রু ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল। তাহলে আমাদের সংবিধান ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপালের যে ইনক্লুশন, তার উদ্দেশ্য হচ্ছে যাতে এই মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির যে নীতিগুলো রয়েছে, সেই নীতিগুলো কার্যকর করার মাধ্যমে আমরা ভারতের প্রত্যেকটা মানুষের জন্য আমরা পারি সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস সিকিউর করতে, এনসিওর করতে।
তাহলে আমরা জাস্টিস কিভাবে এনশিওর করতে পারি? ভারতের প্রত্যেকটা মানুষকে আমরা সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিস আমরা কিভাবে দিতে পারি? তার জন্যই আমাদের সংবিধানে মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সংযোজন করা হয়েছে। সোশ্যাল জাস্টিস মানে কি? সোশ্যাল জাস্টিস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সোশ্যাল জাস্টিস? তো দেখো, বলা হচ্ছে সোশ্যাল জাস্টিস ডিনোটস দ্য ইকুয়াল ট্রিটমেন্ট অফ অল সিটিজেন উইথাউট এনি সোশ্যাল ডিস্টিংশন based on caste, color, race, religion, sex and so on. সোশ্যাল জাস্টিস মানে বলা হচ্ছে যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে কি করা হবে বলো? ইকুয়াল ট্রিটমেন্ট, সমান সুযোগ সুবিধা। আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি, যেখানে বলা হচ্ছে no citizen shall be denied equality before law or equal protection of law. Equal protection of law যার অর্থ ইকুয়াল ট্রিটমেন্ট। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সমান সুযোগ সুবিধা দেওয়া। No discriminations on the basis of caste, race, religion. তো কি বলছে? সোশ্যাল জাস্টিস ডিনোজ ইকুয়াল ট্রিটমেন্ট অফ অল সিটিজেন উইথাউট এনি ডিস্টিংশন বেসড অন কাস্ট, কালার, রেস, রিলিজিয়ন, সেক্স অ্যান্ড সো অন। ইট মিনস, দেখো কি বলা হচ্ছে, ইট মিনস অ্যাবসেন্স অফ প্রিভিলেজেস বিং এক্সটেন্ড টু এনি পার্টিকুলার সেকশন অফ দ্য সোসাইটি। তাহলে সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে যে সমাজে কোনো বিশেষ ব্যক্তিকে বা কোনো বিশেষ ব্যক্তি সম্প্রদায়কে কি করা হবে না? বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে না। অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ। কিন্তু তার পাশে দেখো বলাই হচ্ছে ইমপ্রুভমেন্ট in the condition of backward classes and women. তাহলে বলা হচ্ছে যে ভারতীয় সমাজে কোনো বিশেষ ব্যক্তি সম্প্রদায়কে কি করা হবে না? বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে না। কিন্তু এই সমাজে যারা দুর্বল, পিছিয়ে পড়া শ্রেণী, উইমেন, চিলড্রেন, যাদের ইমপ্রুভমেন্টের জন্য, যারা ব্যাকওয়ার্ড, যারা উইক, তাদের ইমপ্রুভমেন্টের জন্য দেশের সরকার বিশেষ সুযোগ সুবিধার কি করতে পারে? ব্যবস্থা করতে পারে। তাহলে এই যে উইকার সেকশন, উইমেন, চিলড্রেন, যাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থার যে বিষয় রয়েছে আমাদের সংবিধানে, সেটাকে কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে সেটা ইকুয়ালিটির প্রিন্সিপালের এগেইনস্টে। কারণ যারা উইক, যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদেরকে কি করতে হবে? তাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, যাতে তারা সমাজের মূল স্রোতে যাতে তারা থাকতে পারে, এবং সেটা সাংবিধানিক উপায়। তো সোশ্যাল জাস্টিসের অর্থ আমাদের রাজনৈতিক ব্যবস্থায়, আমাদের সংবিধানে এই অর্থে বলা হচ্ছে যে ইকুয়াল ট্রিটমেন্ট, নো স্পেশাল ট্রিটমেন্ট, বাট যারা উইক, যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদের জন্য আমরা কি করতে পারি? তাদের ইমপ্রুভমেন্টের জন্য আমরা বিশেষ ব্যবস্থা আমরা নিতেই পারি। তারপরে কি বলা হচ্ছে? ইকোনমিক জাস্টিস। ইকোনমিক জাস্টিস কি বলা হচ্ছে? ইকোনমিক জাস্টিস ডিনোটস
the non-discrimination between people on the basis of economic factor, যেখানে দুটো মানুষের মধ্যে ইকোনমিক ফ্যাক্টরে কি হবে না, কোনো ডিসক্রিমিনেশন হবে না। It involves elimination of glaring inequalities in wealth, income and property. ওয়েলথ, ইনকাম এবং প্রপার্টির দিক থেকে যে ইনইকুয়ালিটিস আছে সেটাকে কি করতে হবে, সেটাকে এলিমিনেট করতে হবে। মানে ধনী দরিদ্রের যে ব্যবধান ইনকামের ক্ষেত্রে সেটাকে কি করতে হবে, সেটাকে রিডিউস করতে হবে। দারিদ্র দূরীকরণের জন্য পলিসি নিতে হবে। তাহলে ইকোনমিক জাস্টিস যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা লক্ষ্য, সেই লক্ষ্যটা কি, ভারতবর্ষে ইনকামের ক্ষেত্রে, ওয়েলথের ক্ষেত্রে, প্রপার্টির ক্ষেত্রে যে ইনইকুয়ালিটিস আছে সেটাকে কি করতে হবে, সেটাকে রিডিউস করতে হবে, সেটাকে রিডিউস করতে হবে। এবং তার জন্য দেখবে ডিরেক্টিভ প্রিন্সিপালে বিভিন্ন প্রিন্সিপালের কি আছে, উল্লেখ আছে। যেরকম বলা আছে লাইভলিহুড টু অল সিটিজেন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, প্রহিবিশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, এরকম বিভিন্ন প্রিন্সিপালের উল্লেখ আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে রয়েছে, যে প্রিন্সিপালস গুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা আমাদের ভারতীয় সমাজে, রাজনৈতিক ব্যবস্থায় আমরা ইকোনমিক জাস্টিস আমরা এনশিওর করতে পারি। এবং দেখো বলা হচ্ছে a combination of social and economic justice denotes what is known as distributive justice. তাহলে কম্বিনেশন অফ সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিস, যেটাকে আমরা কি বলছি, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস যদি আমি বলি ইকুয়াল অপরচুনিটি, এবং যদি বলি ইকুয়াল ওয়ার্ক ইজ ইকুয়াল টু ইকুয়াল আউটকাম, fair allocations for the interest of society. This is the distributive justice. Equal opportunity, equal work is equal to equal outcome, allocation of goods for the interest of society. So this is the distributive justice. তাহলে সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিস যদি আমরা এনশিওর করতে পারি, তো সেটা কি বলা আছে, যে কম্বিনেশন অফ সোশ্যাল এন্ড ইকোনমিক জাস্টিস ডিনোটস ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। আর পলিটিক্যাল জাস্টিস কি বলছে, পলিটিক্যাল জাস্টিস ইমপ্লাইজ দ্যাট all citizens should have equal political rights, equal access to all political office and equal voice in the government. পলিটিক্যাল জাস্টিস কি বলছে, যে ইকুয়াল পলিটিক্যাল রাইটস, ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন হবে না, ভোট দেওয়ার ক্ষেত্রেও কোনো ডিসক্রিমিনেশন হবে না। আজকে ভারতের সংবিধান আর্টিকেল 325, ভারতের সংবিধান আর্টিকেল 325, যেখানে কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে no person shall be ineligible for inclusion in or to claim to be included in special electoral roll on the grounds of caste, race, religion, place of birth and sex. No special electoral roll, common electoral roll, single electoral roll, এবং ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে, ভারতীয় ভোটার হওয়ার ক্ষেত্রে, যেখানে কাস্ট, রেস, রিলিজিয়ন ফ্যাক্টর হবে না। ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে 18 বছর সম্পূর্ণ হয়েছে কিনা। 18 বছর যদি হয়ে যায় একজন ভারতীয়, সে ভোট দেওয়ার জন্য যোগ্য। জাতপাত সেখানে বিষয় নয়। একই রকম ভাবে
আজকে ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে যদি আমরা বলি, সেখানেও একই বিষয়, যে প্রত্যেকটা ভারতীয়র অধিকার আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। এবং কি বলছে, ইকুয়াল অ্যাক্সেস টু অল পলিটিক্যাল অফিস। আজকে ভারতের রাষ্ট্রপতি থেকে যদি আমরা বলি পঞ্চায়েতের প্রধান হওয়ার জন্য ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যোগ্য। এবং কি বলছে, ইকুয়াল ভয়েস ইন দ্য গভর্নমেন্ট, জনমত। আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, আর গণতান্ত্রিক দেশ মানে যেখানে জনমতকে গুরুত্ব দেওয়া হয়, জনমতের ওপর সরকার। তাহলে দিস ইজ দ্য পলিটিক্যাল জাস্টিস। আর এই যে জাস্টিস, এই কনসেপ্ট আমরা নিয়েছি কোথা থেকে? রাশিয়ান রেভলিউশন থেকে। রাশিয়ান রেভলিউশন 1917। নেক্সট তোমাদের সাথে আলোচনা করব লিবার্টি। তো লিবার্টি দেখো কি বলছে। লিবার্টি বলছে, লিবার্টি মিন্স অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্ট অন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিভিজুয়াল। মানে ব্যক্তির কার্যকলাপের উপর কি থাকবে না, কোন রকম কোনো বাধা নিষেধ থাকবে না। সোজা কথায় দ্যাট ইজ দ্য লিবার্টি, স্বাধীনতা। যে ব্যক্তির কার্যকলাপের উপর কি থাকবে না, কোন রকম কোনো বাধা নিষেধ থাকবে না। and at the same time providing opportunities for the development of individual personalities. তাহলে লিবার্টি কি বলছে, যে ব্যক্তির যে অ্যাক্টিভিটি তার উপর কি থাকবে না, কোনো বাধা নিষেধ থাকবে না। এবং একজন ব্যক্তি সেই এই স্বাধীনতার মাধ্যমে সে কি করতে পারবে, নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে। তাহলে স্বাধীনতা যদি বলি, যেটা মানুষকে, ব্যক্তিকে কি দিচ্ছে, তার ব্যক্তিত্ব বিকাশের সুযোগ দিচ্ছে। তাহলে লিবার্টি মানে যেটা বলা হচ্ছে, যে ব্যক্তির যে কাজকর্ম, সেই কাজকর্মের উপর কি থাকবে না, কোনো বাধা নিষেধ থাকবে না। লিবার্টি মানে যেটা বলা হচ্ছে, যে স্বাধীনতা, লিবার্টি, যার মাধ্যমে একটা ব্যক্তির কি হবে, ব্যক্তিত্বের বিকাশ করবে। স্বাধীনতা, লিবার্টির মাধ্যমে একজন ব্যক্তি সক্ষম হবে তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে। নেক্সট, preamble secures to all citizens of India liberty of thought, expression, belief, faith and worship through their fundamental rights enforceable in court of law in case of violations. তাহলে এই যে প্রিয়াম্বলে বলা হচ্ছে যে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এন্ড ওয়ারশিপ, এই স্বাধীনতা, যে স্বাধীনতার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাবো, তো এই স্বাধীনতাগুলোই আমাকে দেওয়া হয়েছে কোথায়, মৌলিক অধিকারে। লিবার্টি অফ এক্সপ্রেশন যদি আমরা বলি আর্টিকেল 19, লিবার্টি অফ ওরশিপ যদি আমরা বলি, দ্যাট ইজ আর্টিকেল 25। আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 25 মৌলিক অধিকার, আর্টিকেল 19 যেখানে আমাদের দেওয়া রয়েছে 6 ফান্ডামেন্টাল ফ্রিডম, আর্টিকেল 29 যেখানে আমাদের দেওয়া হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 25 যেখানে আমাদের দেওয়া হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ কনসায়েন্স। তাহলে এই যে অধিকার, এই অধিকারগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে আমরা সক্ষম। এবং তোমরা প্রত্যেকে জানো যে ফান্ডামেন্টাল রাইট এনফোর্সেবল রাইট। এই মৌলিক অধিকার যদি আমার কাউরির দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয়, তো তার জন্য আমি ভারতবর্ষের যে কোনো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমি ডিরেক্টলি মুভ করতে পারি।
এবং সুপ্রিম কোর্ট আমার রাইট প্রোটেক্ট করার জন্য, এনফোর্স করার জন্য রিট ইস্যু করতে পারে। তাহলে মৌলিক অধিকার, আমাদের সংবিধানে যে আমাদেরকে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, মৌলিক অধিকারের যে সংযোজন, তার অর্থ এটাই যে ভারতের প্রত্যেকটা মানুষ এই অধিকারের মাধ্যমে, এই স্বাধীনতার মাধ্যমে যাতে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। লিবার্টি, তারপরে চলে আসি আমরা, লিবার্টি অ্যাজ এলাবোরেটেড ইন প্রিয়াম্বল ইজ ভেরি এসেন্সিয়াল for the successful functioning of the Indian democratic system. However, liberty does not mean license to do what one likes and has to be. দেখো, স্বাধীনতা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ব্যক্তির স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সেই দেশের জনগণ, যে জনগণের কি রয়েছে, ব্যক্তি স্বাধীনতা রয়েছে। মেইন ফিচার্স অফ ডেমোক্রেটিক পলিটি, ডেমোক্রেটিক সিস্টেম, লিবার্টি, ইন্ডিভিজুয়াল লিবার্টি, ব্যক্তি স্বাধীনতা। কিন্তু ব্যক্তি স্বাধীনতা মানে এটা নয় যে আমরা যা খুশি তাই করব। যে বলা হচ্ছে অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্টস অন দ্য অ্যাক্টিভিটিস অফ ইন্ডিভিজুয়াল, মানে এটা নয় যে লাইসেন্স দিয়ে দেওয়া কাউকে যে যা খুশি তাই করা। সেটা কিন্তু ডেমোক্রেসির ক্ষেত্রে কিন্তু বলতে পারো একরকম বিপদ, যে যা খুশি তাই করার যে অধিকার, আনলিমিটেড অ্যাবসলিউট লিবার্টি, যেটা কিন্তু ডেমোক্রেটিক পলিটির ক্ষেত্রে কি হতে পারে বলো, কিছু অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো সেই ক্ষেত্রে বলছে, সরি এটা হয়ে যাবে, হ্যাজ টু বি এনজয়েড উইথিন দ্য লিমিটেশনস। সরি এটা একটু আমি করছি, লিবার্টি ডাজ নট মিন লাইসেন্স টু ডু what one likes and has to be enjoyed within the limitation mentioned in the constitution itself. তাহলে লিবার্টি মানে এটা নয়, ভাবার কোনো কারণ নেই যে যা খুশি তাই করার অধিকার আমাদের দেয়া হচ্ছে। তাহলে একটা সীমাবদ্ধতার মধ্যে থেকে আমাদেরকে কিন্তু কি এই স্বাধীনতাগুলো আমাদের কি করতে হবে, আমাদেরকে উপভোগ করতে হবে। কারণ আমি আবারও বলছি, আনলিমিটেড লিবার্টি, অ্যাবসলিউট লিবার্টি, যেটা ডেমোক্রেটিক পলিটির ক্ষেত্রে, ডেমোক্রেটিক সোসাইটির ক্ষেত্রে কিন্তু কি হতে পারে, কিছু অসুবিধার কারণ হতে পারে। তো যেটা বলা হচ্ছে যে একটা লিমিটেশনের মধ্যে থেকে আমাদের কি করতে হবে, এই লিবার্টি গুলো আমাদেরকে উপভোগ করতে হবে। মানে ব্যাপারটা এরকমই যে আমার স্বাধীনতা কাউরির যাতে দুঃখের কারণ না হয়, আমি সবটা পাবো, আমি সবটা ভোগ করব। স্বাধীনতা দেওয়া হচ্ছে মানে যে আমি সবটা ভোগ করবো সেটা নয়, তোমার পাশের ব্যক্তিটাও সেই পাশের ব্যক্তিটাকেও তোমাকে কি করতে হবে, টেক কেয়ার করতে হবে, যে সেই মানুষটাও ঠিকঠাক অধিকার, স্বাধীনতা পাচ্ছে কিনা। এটা নয় যে তোমার এনজয়মেন্টের কারণে, তোমার লিবার্টি এনজয়মেন্টের কারণে তোমার আশেপাশের পরিবেশে যারা রয়েছে তারা কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা ডেমোক্রেটিক পলিটি বলা হচ্ছে, যে লিবার্টি ইজ আ মেন ফিচার্স অফ ডেমোক্রেটিক পলিটি, তাহলে সেক্ষেত্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ যে ক্ষেত্রে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা লিবার্টিটাও এনজয় করব কিন্তু কি একটা লিমিটেশনের মধ্যে থেকে, এবং সেই লিমিটেশনটা কি বলছে, দ্য লিবার্টি
conceived by preamble or fundamental rights is not absolute but qualified. অ্যাবসলিউট নয়। যে লিবার্টি আমাদেরকে দেওয়া হচ্ছে সেই লিবার্টি, ফান্ডামেন্টাল রাইটস আমাদের যে লিবার্টি দেওয়া হচ্ছে সেই লিবার্টি অ্যাবসলিউট নয়, কোয়ালিফাইড। মানে কি, যে এই যে লিবার্টি, যে স্বাধীনতাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, যে অধিকারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অ্যাবসলিউট সেন্সে দেওয়া হয়নি। এই অধিকারগুলো বা লিবার্টিগুলো যেগুলো আমাকে সংবিধান থেকে দেওয়া হয়েছে, মৌলিক অধিকার থেকে দেওয়া হয়েছে, সেইগুলোর কিন্তু নির্দিষ্ট কি আছে বলো, কিছু রেস্ট্রিকশন, লিমিটেশন আছে। যেরকম ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, সংবিধানে বলে দেওয়া হচ্ছে যে কিছু কারণ, যে কারণে আমরা এই রাইটটাকে, এই ফ্রিডমটাকে আমরা কি করতে পারি, রেস্ট্রিক্ট করতে পারি। কি বলা হচ্ছে সংবিধানে? বলছে কন্টেম্পট অফ কোর্ট, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, ডিফামেশনস, sovereignty, unity and integrity of nations, সিকিউরিটি অফ স্টেট, পাবলিক অর্ডার, এরকম বিভিন্ন কারণ, যে কারণে আমরা এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসকে আমরা কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো। কিন্তু হ্যাঁ, আমরা রেস্ট্রিক্ট করতে পারবো, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসকে আমরা লিমিটেড করতে পারবো, কিন্তু হ্যাঁ, সংবিধানে যে গ্রাউন্ডগুলো বলে দেওয়া হয়েছে সেই গ্রাউন্ডেই আমরা এই ফ্রিডমটাকে কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো। সংবিধানে যে গ্রাউন্ড বলা হয়নি সেই গ্রাউন্ড এনে আমরা কোনো মৌলিক অধিকারকে আমরা কি করতে পারবো না, লিমিটেড করতে পারবো না, রেস্ট্রিক্ট করতে পারবো না। তাহলে মৌলিক অধিকার যদি আমরা দেখি, মৌলিক অধিকার যেখানে আমাদেরকে অধিকারের কথাও বলা হচ্ছে, একই রকম ভাবে রেস্ট্রিকশন, লিমিটেশনের কথাও বলা হচ্ছে। ওই রেস্ট্রিকশন, লিমিটেশনের মধ্যে থেকে আমাকে কি করতে হবে, এই অধিকারগুলো উপভোগ করতে হবে। তাহলে আমাদের যে অধিকার দেওয়া হয়েছে, আমাদের যে স্বাধীনতা দেওয়া হয়েছে ভারতীয় সংবিধান থেকে, ভাবার কোনো কারণ নেই যে সেই অধিকার বা স্বাধীনতাগুলো আমরা অ্যাবসলিউট সেন্সে, আনলিমিটেড সেন্সে কি করতে পারি বলো, উপভোগ করতে পারি। রেস্ট্রিক্টেড, লিমিটেড রাইটস। আর আবারও বলছি, অধিকার এবং স্বাধীনতার উপর রেস্ট্রিকশন, লিমিটেশন, সেটা ডেমোক্রেটিক পলিটির জন্যই প্রয়োজন। কারণ আবারও বলছি, আমার স্বাধীনতা অন্যের সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়। আর এই লিবার্টি, লাস্ট বলবো, এই লিবার্টি, এই কনসেপ্ট আমরা নিচে কোথা থেকে, ফ্রেঞ্চ রেভলিউশন 1789, ফ্রেঞ্চ রেভলিউশনস। তো আশা করি তোমরা বুঝতে পারলে জাস্টিস এবং লিবার্টি অর্থ, এবং এই অর্থ আমাদের ভারতবর্ষের সংবিধানে, রাজনৈতিক ব্যবস্থায় কিভাবে এটা প্রযোজ্য সেটা বুঝতে পারলে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। নেক্সট ভিডিওতে আলোচনা করব ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, এই দুটো কনসেপ্ট নিয়ে। এবং যারা আজকে প্রথম দেখছো ভিডিও, আগের ভিডিওগুলো দেখে নিও। ইতিমধ্যে আমরা 3টে ক্লাস আমরা কমপ্লিট করে নিয়েছি এম লক্ষ্মীকান্তের, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন অ্যান্ড ফিচার্স অফ কনস্টিটিউশন। এটা 4র্থতম ক্লাস চলছে, প্রিয়াম্বল, যারও 3টে ভিডিও অলরেডি তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এবং একই সাথে বলবো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি, অ্যান্ড ওয়াই ইউ টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস। অবভিয়াসলি তার যদি আমি কারণ বলি, যে আনএকাডেমি গিভ ইউ দ্য ফুল ফ্রিডম টু ম্যানেজ ইউর স্টাডি, টু ম্যানেজ ইউর প্রিপারেশনস। ওয়াই? বিকজ এখানে আনএকাডেমি কোনো স্টুডেন্টের ওপর, কোনো লার্নারের ওপর কোনো কোর্স, কোনো ব্যাচ, কোনো এডুকেটর কি করে দেয় না, চাপিয়ে দেয় না। সোজা কথাটা বলবো, চাপিয়ে দেয় না। যেখানে তুমি তোমার যে এক্সামটাকে তুমি টার্গেট করছো, হোয়াট এভার, এটা WBCS হতে পারে, মিসলিনিয়াস হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে, প্রত্যেকটা এক্সামের ওপর এখানে নির্দিষ্ট কোর্স আছে। তুমি তোমার এক্সাম যেটা, তোমার যেটা টার্গেট, সেই এক্সাম টার্গেট করে তুমি এখানে কোর্সে জয়েন করো। এবং এখানে একটা কোর্সের উপর একাধিক ব্যাচ কোর্স আছে, যেখানে মাল্টিপল এডুকেটর, টপ এডুকেটর যারা কি করছেন, তোমাদেরকে গাইড করছে। এবার তোমরা বলতে পারো এতগুলো ব্যাচ কেন? ওয়াই? একটা ব্যাচ হলেই তো হয়ে যায়। বিকজ কারণ এখানে তোমাদের ফ্লেক্সিবিলিটি দেওয়া হচ্ছে যে তোমরা তোমাদের সময় করে ক্লাস করবে।
কাউরি যদি সকালে সময় হয় সকালে ক্লাস করবে, কাউরি যদি দুপুরে সময় হয় দুপুরে ক্লাস করবে, কাউরি যদি সন্ধ্যেবেলায় সময় হয় রাত্রিবেলায় ক্লাস হয় রাত্রিবেলায় ক্লাস করবে। এই কারণেই একটা কোর্সের ওপর একাধিক ব্যাচ, যাতে তোমার ক্লাস যাতে মিস না হয়, এবং তুমি তোমার মতো করে টাইম ম্যানেজমেন্ট করে রুটিন করবে যে কখন তুমি ক্লাস করবে, কখন তুমি সেলফ স্টাডিতে সময় দিবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটর, ইউ চুজ ইউর এডুকেটর। যে এডুকেটরকে, যে টিচারকে মনে হচ্ছে যে না তুমি ওনার ক্লাস করলে তুমি ভালো বুঝতে পারছো, ইউ চুজ। সো আনএকাডেমিক কোনো কোর্স, কোনো ব্যাচ, কোনো এডুকেটর কোনো লার্নারের উপর চাপিয়ে দেয় না। লার্নার, স্টুডেন্ট কি করে, তার রুটিন ঠিক করে, তার রুটিন ঠিক করে, সে তার কোর্স ঠিক করে, সে তার ব্যাচ ঠিক করে, সে তার এডুকেটর চুজ করে। অ্যাজ ওয়েল অ্যাজ এই বেনিফিটগুলো ছাড়াও যদি বেনিফিট বলি, আনএকাডেমি তোমাকে কি দিচ্ছে, ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে তুমি তোমার যে সেলফ, যে স্টাডি, সেই সেলফ স্টাডিটাকে কি করতে পারবে, তুমি জাজ করতে পারবে যে তোমার পড়াশোনা, তোমার প্রিপারেশন ঠিক এগোচ্ছে কিনা। কিভাবে? লিডার বোর্ড হেল্প সেলফ অ্যানালাইসিস, যেটা উইদিন ক্লাস কি হয়ে থাকেন, টিচাররা এক্সাম নিয়ে থাকেন, এবং সেই এক্সামস দিয়ে তুমি অ্যানালাইসিস করতে পারবে যে তোমার প্রিপারেশন কোন দিকে এগোচ্ছে, তুমি কোন জায়গায় আছো। এছাড়াও কুইজ, ডাউট ক্লিয়ারিং, টেস্ট সিরিজ, দিস আর দ্য বেনিফিট দ্যাট হেল্পস ইউ টু আন্ডারস্ট্যান্ড তোমার স্টাডি কিভাবে এগোচ্ছে। ওকে, এবং একই সাথে স্ট্রাকচার কোর্স, ব্যাচ কোর্স, এবং যেটা বলছিলাম যে কমপ্লিট প্রিপারেশন, দ্যাটস ইউ অলসো গিভ ইউ পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ, where you develop your personality for interview. তোমাকে কিরকম প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন কিভাবে তুমি উত্তর দেবে, all the support. So if you take Unacademy subscriptions, you get all this benefit. এবং প্রত্যেকটা এক্সামের দেখো এখানে কোর্স এবং অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। এখানে যেগুলো উল্লেখ হয়েছে এইগুলো তো দেওয়া হয়, এর বাইরেও ICDS বলো, এভরিথিং। ICDS এরও এখানে কোর্স অলরেডি রানিং, এবং আগামী দিনেও যে এক্সামসগুলো হবে সেই এক্সামের পরিপ্রেক্ষিতে এখানে কোর্স লঞ্চ করা হবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস, অ্যান্ড দিস ইজ দ্য সাবস্ক্রিপশন প্ল্যানস। এবং সাবস্ক্রিপশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে ইজিলি তোমরা সাবস্ক্রিপশনস টেক করতে পারো। এবং এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কেই তোমরা গেলেই সেখানেই তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবে, এবং সেখানে বাই ডিফল্ট 10% ডিসকাউন্টের বিষয় আছে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, টেক আনএকাডেমি সাবস্ক্রিপশন অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস যেভাবে তুমি চাইছো পড়াশোনা করতে। এবং এই সাবস্ক্রিপশনস তোমরা EMI-তেও দিতে পারবে, either debit card or credit card. Debit card only HDFC Bank eligible, but credit card all bank eligible, যে মাধ্যমে তুমি এই সাবস্ক্রিপশন ফি EMI থ্রুও দিতে পারবে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, যেখানে তোমাদের সাথে আলোচনা করব পরের ভিডিওতে ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। WPSC GS 101 ইউটিউব চ্যানেল, ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। তো গুড নাইট, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।